প্রধান উপদেষ্টাকে জঙ্গি আখ্যা ও দেশে অভ্যুত্থান নয়, জঙ্গি তৎপরতার প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব জানান প্রেস সচিব শফিকুল আলম। পরে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকারের সমালোচনা করলেও ব্যর্থ হতে দেবে না, আর এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় নেই। পরে তিনি বলেন, যে কোনো আন্দোলনের সফলতা সাংস্কৃতিক কর্মীদের ওপর নির্ভর করে। যারা ফ্যাসিস্ট সরকার পতনের পর গ্রাফিতি করেছেন তারা অসাধারণ কাজ করেছেন। এর আগে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গ্রাফিতির বই গুরুত্বপূর্ণ, সবকিছুর ডকুমেন্টেশন করা হবে। 15 বছর লড়াই করা হয়েছে, সামনে আরও 15 বছর প্রয়োজনে লড়াই করা হবে। 15টা বছর ছিল, সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রোববার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। বেলা 3:30টায় নির্বাচন কমিশন কার্যালয়ে হবে এই বৈঠক। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও যোগ দেবেন। এদিকে আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। সেখানেও চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরা হবে। এর আগে শুক্রবার সকালে গুলশানের কার্যালয়ে হয় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। বৈঠকে দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা হয় বলেও জানান নেতারা। পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চায়, তবে জীবন দিয়ে হলেও দেশের জনগণ তার আর হতে দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব জানান তিনি। এ সময় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অন্তর্বর্তী সরকারকে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর দিকে নজর দিতে হবে। বিগত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সবার আগে সরাতে হবে। পরে অনুষ্ঠানে জামায়াতের অন্য নেতারা বলেন, স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র সময় মতো উদ্ধার না হওয়ায় বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটছে। গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গোটা দেশে সন্ত্রাস সৃষ্টির চক্রান্ত করছে। এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন জামায়াত নেতারা। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। তাদেরকে গ্রেপ্তার না করার কারণে, তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে, তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে, জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার গুম, খুন ও গণহত্যার বিচার এবং সব গোপন বন্দিশালার তথ্য উন্মোচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সংগঠন। শুক্রবার দুপুর থেকে রাজধানীর উত্তরার র্যাব 1-এর কার্যালয়ের সামনে চলছে এই কর্মসূচি। সংগঠনের নেতাকর্মীরা জানান, বিগত সরকারের সময় গোপন বন্দিশালায় অনেক নিরীহ মানুষকে আটকে রাখা হতো, করা হতো নির্যাতন। দ্রুত এসব গোপন বন্দিশালা ও এখনও নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি র্যাবের যেসব কর্মকর্তা গুম, খুনের সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান কর্মসূচি পালনকারীরা। স্বৈরাচার হাসিনার সময়ে আমরা জানি বা আমাদের অনেকে এখানে গুম ছিল, তো যে গোপন গুমের যে সেলগুলো আছে, আয়নাঘর, এগুলোকে উন্মোচন করতে হবে। খুব স্পষ্ট দাবি, খুবই সহজ দাবি
যে আমাদের দেশীয় মিডিয়া সহ বাইরের মিডিয়া থাকলে থাকবে এবং কর্তৃপক্ষ সহ এটা ভিজিট করা হবে এবং হাসিনা রেজিমের সকল গোপন বন্দিশালাগুলোকে উন্মোচিত করা। আমি হকের পক্ষে, কেউ জুলুমের শিকার হোক এটা আমি চাই না, এই জন্যই মূলত আসা। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য। হাইকোর্ট এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি জানিয়েছে? কি ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে? জি, আসলে গত কয়েকদিন ধরে সারা দেশেই যে অপ্রীতিকর পরিস্থিতি চলছে, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি এবং ভাঙচুরের ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারই একটা অংশ হিসাবে হাইকোর্ট এলাকাতেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হাইকোর্টের সবগুলো গেটেই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন আছে। আমি ঠিক এখন যদি মাজার গেটের পরিস্থিতি দেখাই, এই গেটেও কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। বিশেষ করে গেটের ঠিক প্রবেশ মুখেই রয়েছে পুলিশ সদস্যরা এবং তারা মূলত যারা প্রবেশ করছেন তাদের প্রত্যেকেই তল্লাশি করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রয়োজনীয় যাদের এই হাইকোর্টে প্রবেশের জন্য যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং যাদের বৈধতা আছে তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এছাড়া বাকি কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে কারণে কিনা আজকে এই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত হচ্ছে সকাল থেকে একটি থ্রেটের কথা আমরা জানতে পেরেছি যে হাইকোর্টের মধ্যে থাকা যে মুরাল রয়েছে সেটি একটি গোষ্ঠী ভাঙার জন্য আসতে পারে বা ভাঙা হতে পারে, এরকম একটি থ্রেট ছিল বা এই আশঙ্কা থেকেই যে এখানে আসতে পারে সেই জন্যই আসলে মূলত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্য যারা আছেন তারাও আছে এবং তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে মোতায়েন আছে। এবং আমরা যেটি দেখেছি গতকালকেও দেশের গাজীপুরে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার গুরুতর আহত বেশ কয়েকজন কিন্তু এরই মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারা তাদের পরিস্থিতিও কিন্তু পর্যবেক্ষণ করছেন। অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা আছেন এবং নাগরিক সমাজের যারা আছেন তারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং এই ধারাবাহিকতা সারা দেশে একটি আতঙ্ক বিরাজ করছে, যার কারণে কিনা বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং হাইকোর্টের আমরা দেখেছি এর মধ্যে হাইকোর্টের যতগুলো গেট রয়েছে মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব মুখী যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই গেটগুলো বন্ধ রয়েছে। কিন্তু সেই গেটগুলোর সামনে প্রথম স্তরে পুলিশ সদস্য, এরপরে ঠিক পেছনেই সেনা সদস্য মোতায়েন রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু রয়েছে। সাদা পোশাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই সব বিষয় মাথায় রেখেই তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। এর মধ্যে আমরা দেখেছি হাইকোর্ট এলাকার মধ্যে মূলত কিছুক্ষণ আগেও এখানে যেহেতু মাজার রয়েছে, মাজারে বেশ কিছু ভবঘুরে তারাও কিন্তু ভেতরে ছিল, তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাইরে অবস্থান করতে বলা হয়েছে এবং তাদের যে দৈনন্দিন খাবারের যে ব্যবস্থা সেটি তাদেরকে আজকে বাইরেই কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং তারাও যেন ভেতরে কোনো শৃঙ্খল বা পরিস্থিতি তৈরি করতে না পারে সেই বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এবং গেটে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। আমরা গত কয়েকদিন যেই পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কোনো প্রকার উস্কানিতে যেন সাধারণ মানুষ এবং যারা আছেন তারা যেন উস্কানিতে না জড়ায় এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি থেকে সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে সবাইকে আসলে শান্ত থাকার ব্যাপারে জানানো হয়েছে। সেটি নিশ্চিত এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে
বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং গোয়েন্দা তথ্য যারা তথ্যের ভিত্তিতে যেসব জায়গাগুলোতে আসলে বেশি ঝুঁকিপূর্ণ সেসব যেমন নজরে আনছে এবং সেই সাথে গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই যেসব জায়গায় হামলা হতে পারে বা যেসব জায়গার মধ্যে কেউ সুযোগ নিতে পারে মূলত এমন পরিস্থিতিতে সেই সব প্রতিরোধে এরই মধ্যে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী এবং কাজ করছে পুলিশ সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে যারা মিথ্যা সংবাদ প্রচার করে তাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা দলের ভেতর থেকে অপকর্ম করেছে তাদের বহিষ্কার করা হয়েছে, বহিষ্কৃতদের দলে আগামীতে সুযোগ কম। এই যে কোনো অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এর মধ্যে সেই ধরনের কোনো কিছু হবে না। একটা কথা মনে রাখতে হবে যে বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলে একটু তৃণমূল পর্যায়ে কি কোথায় কি হয় সবসময় পারা যায় না, যতটা পারা যায় খবর আসে তাদের ব্যবস্থা গ্রহণ করা। এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় হতে পারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, আর তাতে ৭১ গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুতে কথা বলতে চায় ঢাকা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টিকেও খতিয়ে দেখতে হবে। আরেক দফা পেছালো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর। এর আগে জানুয়ারিতে দেশটির বেশ কিছু গণমাধ্যম জানায় ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসবেন। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ সফর হতে পারে ঈদ উল ফিতরের পর। প্রায় এক যুগ পর ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকবে আলোচনায়। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুতে কথা বলতে চায় ঢাকা। আমার অনুমান উনি হয়তো এপ্রিল মাস বা এরকম সময় কোনো এক সময় আসবে। পাকিস্তানের সাথে এগুলি তো আমাদের ৫৪ বছরের অমীমাংসিত বিষয়। এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করব, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সম্পর্কটা বা যে সম্পর্ক এগিয়ে নেওয়া যেটা, সেটা তো শুধু ওই ইস্যুগুলির উপর যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরও কোনো লাভ নেই, আমাদেরও কোনো লাভ নেই। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কতটা সুবিধাজনক তা বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি যাতে বন্ধু হারাতে না হয় সে বিষয়টিও নজর রাখার পরামর্শ তাদের। রাজনৈতিকভাবে বন্ধুত্ব, হাত বাড়ানো যায় ইত্যাদি, কিন্তু যতক্ষণ অর্থনৈতিক সম্পর্ক যদি তৈরি না করা যায়, যেখানে দুই দেশের লাভ যেটা অর্থনৈতিক যেটা লাভ সেটা যদি না হয়, সেটা যখন একতরফা হয়ে যায় সেটাও সমস্যা। উনি যদি এখানে এসে উনি যদি বলেন, হ্যাঁ ক্লিয়ার কাট যে আমরা যেটা করেছি সেটা খুব অন্যায় করেছি, আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ সেটা বললে তো খুবই, আমি মনে করব সেটাকে আমি সাধুবাদ দেব। হ্যাঁ, তখন কিন্তু আসলে ভবিষ্যতের সম্পর্কটা আরো সম্পর্কটা আরো ভালো হতে পারে। পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে বিবেচনা করতে চায় ঢাকা। তাই দেশটির সঙ্গে ইচ্ছাকৃত খারাপ সম্পর্কের যে চেষ্টা আওয়ামী লীগ সরকার আমলে ছিল তা থেকে বেরিয়ে আসতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঘের শেষে মৃদু শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী, মৌলভীবাজার সহ দেশের ৬ জেলা। শীতের প্রকোপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভোর রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী ৪-৫ দিন পর আবারও দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এদিকে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদের অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: খরচ বাড়ল, হিমাগারে আলুর সংরক্ষণের কেজিতে ১ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ।
নেত্রকোনার হাওড়াঞ্চলের মাছের উৎপাদন কমছে, মিলছে না দেশীয় প্রজাতির প্রায় ৩৫ জাতের মাছ। সুনামগঞ্জের আহসানমারা সেতু এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। সকাল ৭টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আলী নূর ও জমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওরস মাহফিল থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান ২ জন। মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার ও ছেলে মিরাজ মাতুব্বর। স্থানীয়রা জানায়, গত ৫ ফেব্রুয়ারি কুমার নদের গোসল করতে নেমে নিখোঁজ হন ২ ভাই বোন। শনিবার সকালে কুমার নদের বালুঘাটে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বরিশালে টিসিবির ৬০,০০০ ফ্যামিলি কার্ড বাতিলের পর আবারও নতুন করে স্মার্ট কার্ড বরাদ্দ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের দেয়া হবে এসব কার্ড। এদিকে বাতিল কার্ডের সুবিধাভোগীরা পুনরায় কার্ড পেতে নেমেছেন আন্দোলনে। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। তথ্যে গরমিল, নিয়ম ভেঙে একাধিক কার্ড গ্রহণের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনে ৬০,০০০ কার্ড বাতিল করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারিতে নতুন ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। যারা পেয়েছে তাদের ফোন করা হচ্ছে সচিবের কার্যালয় থেকে। ৯০টি কার্ড পেয়েছি, তারপরে কিছু কার্ড আসবে। এরপরেও যদি কেউ থাকে যে আগে কার্ড ছিল বা আদৌ কার্ড পায়নি, তো সেক্ষেত্রে একটা নির্দেশনা আছে। এখনো 100% নির্দেশনা পাইনি, তবে 75% নির্দেশনা পেয়েছি যে তাদেরকে নতুন কার্ড করে দেওয়ার। কার্ড পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করলেও বঞ্চিতদের দাবি, প্রতি পরিবারে একটি কার্ড পাওয়ার কথা থাকলেও তা হয়নি। তারা খুবই আন্তরিক, আমাদের কার্ডটা খুঁজে পেতে সহায়তা করছে এবং কার্ডটা অবশেষে হাতে পাইলাম, এই ফ্যামিলি স্মার্ট কার্ড। আমি এজন্য খুবই আসলে খুশি। আমাদের অনেক ক্ষতি হবে, একটা তৈল পাইতে রোজা আইছে সামনে, আর আমরা তৈল কেনা লাগবে, চিনি কেনা লাগবে, একটা কার্ড দিয়ে তো অনেক উপকার হচ্ছে আমাদের। এদিকে অর্ধেকের বেশি কার্ড বাতিল হওয়ায় বিপাকে ১০৯ জন ডিলার, আর অনেকেই কার্ড বাতিলের প্রতিবাদে নেমেছেন আন্দোলনে। আমাদের লসের সম্মুখীন হতে হবে, তবে যদিও ১ মাস আগে আমরা আসছি, সামনের মাসে হয়তো কার্ড পূর্ণ হয়ে আসবে, কিন্তু বর্তমান মাসে আমাদের সবারই সমস্যা হবে, সব ডিলারই। টিসিবি বলছে, যাদের কার্ড বাতিল হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে নতুন করে নিবন্ধন করতে হবে তাদের। ৩৬,৫৭৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড সিটি কর্পোরেশন নিকট এসেছে। শুধুমাত্র তারাই এই স্মার্ট ফ্যামিলি কার্ডটা পাবে, এবং যাদের কার্ড হয়নি এবং যে শূন্যস্থানটি রয়েছে সেই স্থানে সিটি কর্পোরেশন পুনরায় নতুন উপকারভোগী আবার নিবন্ধন করতে পারবে। জানুয়ারিতে টিসিবি পণ্য পায়নি কার্ডধারীরা, ফেব্রুয়ারিতে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল। চলতি বছর ১ টাকা বাড়িয়ে হিমাগারে আলু রাখার ভাড়া ৮ টাকা নির্ধারণ করেছে হিমাগার মালিক সমিতি। শনিবার রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। গত বছর ছিল ৭ টাকা। এ সময় সমিতির নেতারা আরও বলেন, হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করতে হবে। পাশাপাশি বাড়তি বিদ্যুৎ বিলের হার প্রত্যাহারের দাবি তুলে ধরেছে সংস্থাটি। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার ১৭ ভাগ থেকে কমিয়ে ৭ ভাগ করা এবং ত্রৈমাসিক ঋণের কিস্তির পরিবর্তে ঋণের কিস্তি বাৎসরিক করার দাবিও করেন তারা। বছরে দেশে আলুর চাহিদা ৯০ লাখ টন। মোট হিমাগারের সংখ্যা ৩৬৫টি বলেও জানান হিমাগার মালিক সমিতি। সরকারের নীতিগত সহায়তা, বিশেষ অন্তত ব্যাংকের সুদটা যদি ১টি বছরের জন্য করে, এই ২৫ সালের জন্য, তাহলে তো আমরা দেখাতে পারি যে হ্যাঁ আমরা ভাড়া এত টাকা কমিয়ে দিচ্ছি। আর এই ৫০ থেকে ৭০ কেজি করার কারণে আমাদের কোল্ড স্টোর মালিকদেরকে শ্রম আদালতে যে মাপ দিতে হয়েছে। বাজারে আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে কুড়িগ্রামের আলু চাষিরা।
এবার বেশি ফলন হলেও উপযুক্ত দাম না পাওয়ায় চাষিরা লোকসানের মুখে। এ অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রামের চাহিদার তুলনায় অধিক আলু চাষ করায় বাজারে আলুর দরপতন হয়েছে। এতে উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আলু। প্রতি কেজি আলু 10 থেকে 12 টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন কৃষকরা। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় আশার আলো দেখছেন চাষিরা। রপ্তানিকারকদের কাছে প্রতি কেজি আলু বিক্রি করছেন 15 টাকায়। সরকারিভাবে আলু বাজারজাত করা গেলে ক্ষতি আরও কমে আসবে বলে জানিয়েছেন কৃষকরা। এই আলু নিয়ে খুবই টেনশনে ছিলাম, এখন আলু মালয়েশিয়া যাওয়ার কথা শুনে একটু টেনশন মুক্ত আর। এই টাকা দিয়ে যে আবাদ করছি এই টাকা তো আমার এই পেজ তো শেষ, এখন বাংলাদেশ তো আলু নিচ্ছে না, এখন যদি বিদেশে আলুটা যতটুকু নিচ্ছে তার কারণে আমরা কিন্তু একটু টিকে আছি। আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কিছু আলু আমরা বাইরেও রপ্তানি করছি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। সাকিদা এবং ডায়মন্ড সহ অন্যান্য জাতের আলু এবারে রপ্তানি শুরু হয়েছে। এতে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছে, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয় ৮,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওড় অঞ্চলে মাছের উৎপাদন কমছে, হাওড়ে মিলছে না ৩৫ প্রজাতির দেশীয় মাছ। এই অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা বলছে মৎস্য বিভাগ। নেত্রকোনার হাওর অঞ্চলের মুক্ত জলাশয় দেশি মাছের অন্যতম উৎস। তবে ঢলের পানিতে ভেসে আসা বালিতে নদী, বিল ও খাল প্রায় অর্ধেক ভরাটে কমেছে মাছের উৎপাদন। শুধু প্রাকৃতিক কারণেই নয়, অতিরিক্ত মৎস্য আহরণ, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত বাঁধ ও উন্নয়নেও কমেছে মাছের উৎপাদন। মৎস্য বিভাগ বলছে ২০২১ সালে জেলার হাওর অঞ্চলে দেশি মাছের উৎপাদন ছিল ৩৮,০০০ মেট্রিক টন। ৩ বছর পর মাছের উৎপাদন দাঁড়িয়েছে ৩৪,০০০ মেট্রিক টন। এতে বছরে ১০০ কোটি টাকা লোকসান হচ্ছে। পাহাড়ি ডলের সাথে ভেসে আসা বালিতে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এবং ওভার ফিশিং এর কারণে হাওরের মিঠা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। ইতোমধ্যে হাওরে চাপিলা, কাচকি, খৈলসা সহ প্রায় ৩৫ প্রজাতির মাছ মিলছে না। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। টন নিয়ে মাছ বেচছে অন্য বছর, কমুক আর এই বাড়তি হোক নিয়ে বেচছে, এই মাছ বেচছে খাবার টাবার আনছে আর না খাইছে। জনগণ এই গরিব বাঙাল চলা আদায় কষ্ট। আমরা খুব অসুবিধা, এই অসুবিধার কারণে আমরা খুব হয়রানি আছি, মানে কষ্টে আছি। এই আলু ভর্তা, চালু ভর্তা দিয়ে খাওয়ার লাগে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য নো ফিশিং জোন, ৩ মাস মাছ ধরা বন্ধ সহ নানা উদ্যোগের কথা বলছে মৎস্য বিভাগ। আমরা এটা কিভাবে বাড়ানো যায় সেজন্য আমরা উদ্যোগও গ্রহণ করছি। সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে হাওড়ে দেশীয় মাছের প্রজনন মৌসুমে আমরা ইলিশের আদলে যে ব্যান পিরিয়ড করা হয়, এখানে আমরা মানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে দেশি মাছের এই উৎস বিলুপ্তের শঙ্কায় সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঘ না ফুরোতেই বইছে দক্ষিণা বাতাস, মিলছে বসন্তের আগমনী বার্তা। আর এর জানান দিতেই যেন উদালের সোনালী আভায় মশগুল রাজধানীর রমনা, হাতিরঝিল, কার্জন হল, বাংলা একাডেমির প্রাঙ্গণ। উদ্যানে, পার্কে দেখা মিলছে শ্বেত শিমুল আর পলাশেরও। মাঘের শেষে পাতা ঝরে নতুন সাজে উদাল, সবুজ ভেদ করে মাথা উঁচিয়েছে সোনালী পাপড়ি। শীতের শেষ প্রান্তে দিচ্ছে বসন্তের বার্তা। বিলুপ্তির মুখে থাকা এই উদালের দেখা মিলছে রাজধানীর রমনা, হাতিরঝিল, কার্জন হল, বাংলা একাডেমি প্রাঙ্গণে। মাঘের শেষ থেকে ফাল্গুন পর্যন্ত ছড়ায় শোভা। এই সময়ে দেখা মেলে শ্বেত শিমুলের। একসময় দেশের দক্ষিণ পূর্বে এর প্রাচুর্য থাকলেও এখন এটিও বিলুপ্তির মুখে। অর্থনীতিতে এর কদর তোলার জন্য
রাজধানীতে মৌসুমীর প্রথম শিমুল ফুটেছে হাতির ঝিলে। দক্ষিণা বাতাসে রক্তিম আভা ছড়াচ্ছে মিঠে করা রোদের মায়া মেখে। বসন্তে ফোটে নানা বর্ণের ফুল, তবে এর মধ্যে পলাশের কদর আলাদা। ফাল্গুনের শুরুতে ফুটে ঝরে যায় চৈত্রে। এর গেরুয়া হাতছানিতেই মেলে ঋতুরাজের আগমনী বার্তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।